ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব ওসমান হাদী আততায়ীর গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছিলেন। আহত হওয়ার পর পুরো দেশ জাতি তার জন্য আর্তনাদ করে উঠেছে। তার প্রতি মমত্ব এবং ভালোবাসা, বলতে গেলে যারা তার দ্বারা ক্ষতিগ্রস্ত ছিলেন তাদেরকেও নিশ্চুপ করতে বাধ্য হয়েছে। পুরো দেশ এবং জাতি তার প্রতি যে সহমর্মিতা জানিয়েছে, ভালোবাসা জানিয়েছে, তাকে যেভাবে মানুষ দোয়ায় অন্তর্ভুক্ত করেছে। সাম্প্রতিক সময়ে কোন একজন ব্যক্তিকে নিয়ে এভাবে ঐক্যমত্য হয়নি। যেভাবে তিনি আহত হয়েছেন, নর্মালি এই ধরনের আহত রোগী বাঁচে না, এবং তিনি এখনো পর্যন্ত বেঁচে আছেন। ঢাকা মেডিকেল থেকে তাকে এভার কেয়ারে নেওয়া হয়েছে, সেখানে অপারেশন করা হয়েছে। এভার কেয়ার থেকে আবার তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে উন্নততর চিকিৎসার জন্য। তিনি এই যে এখন পর্যন্ত যে বেঁচে আছেন, সম্ভবত মানুষের দোয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে ফিরে তাকিয়েছেন। তার অনেক সুকর্ম, ভালো কর্মগুলো সামনে চলে এসেছে তিনি আহত হওয়ার পর। ইতিপূর্বে তাকে একজন রাফ অ্যান্ড টাফ মানুষ হিসেবে মনে হতো। অনেকের কাছে তার অনেক বক্তব্য আপত্তিকর মনে হতো। অনেকে তার প্রতি বিক্ষুব্ধ ছিলেন। কিন্তু সেই হাদী যখন গুলিবিদ্ধ হলেন, যখন আমরা জানতে পেলাম যে তিনি ব্যক্তিগত জীবনে সৎ, তিনি তার কর্মী এদের প্রতি এতটা দয়ালু যে তাদেরকে খাওয়ানোর জন্য তিনি না খেয়ে থাকতেন, তাদেরকে শোয়ানোর জন্য তিনি নির্ঘুম থাকতেন। এবং হি ওয়াজ নেভার এ অ্যাম্বিশাস ম্যান, হি ওয়াজ এ পায়াস, একজন ধর্মভীরু মানুষ। ওই যে উল্টোপাল্টা কথাবার্তা বলতেন, ঝাঁকি ঝুঁকি দিতেন বা জোরে জোরে বিদ্রোহী কবিতা আওড়াতেন, এগুলো তার একটা স্টাইল ছিল। কিন্তু তার ভিতরে একটা অসাধারণ সুন্দর মনুষ্যত্ব বোধ কাজ করেছে। ফলে তিনি সেই কোন মঞ্চের লোক, কোন মতের লোক, পথের লোক ইত্যাদি সব কিছু ভুলে গিয়ে একজন ওসমান হাদী, যিনি কিনা জুলাই আগস্ট বিপ্লবের একজন অগ্রনায়ক ছিলেন এবং গত 14টি মাস ধরে এটি রাজনীতির স্বপ্ন বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছিলেন। তার সেই কর্মের প্রতি মানুষ যখন সহমর্মিতা প্রকাশ করেছে, ঠিক সেই সময় বাংলাদেশের চিহ্নিত কতগুলো দুষ্ট চক্র, তারা এই সেই ওসমান হাদীর যে আহত শরীর, তার রক্ত ইত্যাদি নিয়ে যে নোংরা খেলা শুরু করেছে, এই নোংরা খেলার ফলে পুরো রাজনীতিটা এখন অশান্ত হয়ে পড়েছে। প্রথমেই যেটা বলতে হয় সেটা হলো যে এই হত্যা প্রচেষ্টার যে দায়, এটি প্রথমে চাপানোর চেষ্টা করা হলো মির্জা আব্বাসের উপর, এরপর বিএনপির উপর, এরপর আওয়ামী লীগের উপর চাপানোর এখন সর্বচেষ্টা করা হচ্ছে। তারপর সর্বশেষ ওসমান হাদীকে এই মৃত্যুর দরজায় পৌঁছে দেওয়ার জন্য বা তাকে এই যে তার প্রতি গুলি চালাতে উদ্বুদ্ধ করার জন্য একটা পরিবেশ প্রেক্ষাপট তৈরি করার জন্য 4 জন মানুষ দায়ী, এরকম একটা অভিযোগপত্র কোন একটা থানায় দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগপত্রের ভিত্তিতে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। বলা হচ্ছে যে আনিস আলমগীরের মতো যারা লোকজন রয়েছেন তারাই নানা সময় জনাব ওসমান হাদীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে, তার বিরুদ্ধে নানা রকম ন্যারেটিভ তৈরি করে তাকে একজন বিরক্তিকর মানুষ হিসেবে পরিণত করে তাকে এই মৃত্যুর দরজায় ঠেলে দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে জনাব ওসমান হাদীকে নিয়ে উনি আহত হওয়ার আগ পর্যন্ত কখনো একটা টু শব্দ উচ্চারণ করিনি এবং তার ব্যাপারে আমার কোনো আগ্রহই ছিল না কখনো। আমি আমার মতো করে কাজকর্ম করেছি। কিন্তু যখন তিনি আহত হলেন তখন আমি তার সম্পর্কে যে সকল ভিডিও দেখলাম, কথাবার্তা বললাম, এই আগে যেটা হলো যে অন্য সব মানুষের মতো আমিও তার প্রতি সমব্যথী হয়ে গেলাম। কিন্তু যারা এই ওসমান হাদীর এই আহত হওয়াকে কেন্দ্র করে লাইমলাইটে আসার চেষ্টা করছেন, সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন, তারপরে অপরাধীদের যারা এই কাজ করেছে তাদেরকে চিহ্নিত করার নামে নানা রকম নাটক তৈরি করছেন, গল্প তৈরি করছেন, রাজপথ উত্তপ্ত করার চেষ্টা করছেন,
রাজনীতির যারা প্রতিপক্ষ তাদেরকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করছেন, খিস্তি খেয়েও করছেন, প্রথমত আমি তাদের সবার বিরুদ্ধে নিন্দাবাদ জ্ঞাপন করছি। দ্বিতীয়ত, এই সকল মানুষ যারা রক্তের উপর নিজেদের লোভের প্রাসাদ নির্মাণ করে, অন্যের জীবনকে পুঁজি করে যারা ক্ষমতার লোভ করে, যারা এইরকম একটা হৃদয় বিদারক দৃশ্য, সেই হৃদয় বিদারক দৃশ্যকে পুঁজি করে তারা ফায়দা হাসিলের ধান্দা করে, এই সমস্ত মানুষ সরাসরি আল্লাহর গজবের দ্বারা আক্রান্ত হয়ে থাকেন। আমরা অতীতে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় দেখেছি, আমাদের স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময় দেখেছি, আমরা বিভিন্ন ক্ষমতাধর মানুষের পতন দেখেছি, বহু সম্মানিত মানুষের অসম্মান দেখেছি, বহু ধনী ব্যক্তিকে দেউলিয়া হতে দেখেছি, বহু স্বাস্থ্যবান মানুষকে রোগাক্রান্ত হয়ে, প্যারালাইজড হয়ে, পঙ্গু হয়ে, পচে গলে মরতে দেখেছি। এই জীবনের যে উল্লাস, এই জীবনের যে দাম্ভিকতা, সেটা ক্ষমতার হোক, জীবনের হোক, যৌবনের হোক, তা খুবই ক্ষণস্থায়ী এবং আপেক্ষিক। আমরা প্রায় সবাই, হাতে গোনা দুই একজন, তারা সামনে আসছে না, সবাই ভুলে গেছি যে আজ থেকে 15 মাস আগে 2024 সনের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, জুন জুলাই মাসে আমরা কেমন ছিলাম। আমরা ভুলে গেছি যে আমাদের ওই সময় অর্থনৈতিক অবস্থা, মানসিক অবস্থা, রাজনৈতিক অবস্থা কেমন ছিল। আমরা যে এখন সবাই তিড়িং বিড়িং করে লাফাচ্ছি, দম্ভ দেখাচ্ছি, মিথ্যা কথা বলছি, রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করছি, রাষ্ট্রীয় অর্থ লুটপাটের চেষ্টা করছি, ঘোর দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে যাচ্ছি এবং আমাদের প্রতিপক্ষকে সাবেক স্বৈরাচার, ফ্যাসিস্ট হিসেবে যাকে আমরা গালাগাল দিই, সেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার যে সকল দোষ ত্রুটি আমরা সেই গত 15 বছর যাবৎ বলে আসছি এবং এখন যেগুলো আমরা আরো 100 গুণ ফুলিয়ে ফাঁপিয়ে বলছি, তার চেয়েও মর্মান্তিকভাবে, নিষ্ঠুরভাবে আমরা এই গত 14 মাসে যে সকল অপকর্ম করেছি এবং করে যাচ্ছি, তার পরিণতি নিঃসন্দেহে খুব দ্রুতই আমাদের দিকে চলে আসবে। আমাদের এই ক্ষুদ্র জীবনে আপনাদেরকে একটু স্মরণ করাই দিচ্ছি। দেখুন তো, স্বাধীনতার পরে যারা দম্ভ দেখিয়েছিল, সর্বহারা পার্টির নামে যারা সারা বাংলাদেশের হাজার হাজার মানুষকে খুন করত শ্রেণী শত্রু নিধনের নামে, একজন সর্বহারার লোক আছে তাদের সুন্দর পরিণতি হয়েছে বলতে পারেন? নাই। এরপরে দ্বিতীয় শক্তি হিসেবে জাসদ, এদেশের হাজার হাজার তরুণ